গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধের পরে আমরা আমাদের 110 ব্যাচের অফিসিয়াল ব্যাচের আমাদের যে ক্লাসগুলো বাকি আছে সেটা নিয়ে আলোচনার জন্য আজকের আবার এই সেশনটা স্টার্ট করেছি। আজকে আমি প্রথমে আপনাদের সাথে একটু আলোচনা করে নেব যে রাইটিং এর আমরা কোন পর্যায়ে আছি। আমি আপনাদেরকে একটা টাস্ক দেবো এরপরে আপনাদের ইর মাধ্যমে আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা মেইল করে আপনারা আমাকে এটার অ্যান্সারটা পাঠাবেন। মেইল করলেই মনে হয় ভালো হয় আর কি। মেইলটা বোধহয়, হোয়াটসঅ্যাপ বোধহয় ইউজ করা যাচ্ছে না সব জায়গায়। তো মেইল আপনারা যদি করতে পারেন, মেইল করে আপনারা আমাকে এই ইনফরমেশনটা পাঠিয়ে দেবেন, অ্যান্সারটা। তো আমরা আমাদের প্র্যাকটিসটা আবার শুরু করতে যাচ্ছি আর কি। তো আমাদের আম, একটা ক্লাস বাকি আছে ম্যাপ রাইটিং এর উপরে। ম্যাপ রাইটিং এর ক্লাসটা সবাই জয়েন না করলে নেওয়া আসলে পসিবল হবে কিনা আই এম নট রিয়েলি শিওর। বাট আগে আমি আপনাদেরকে রিমাইন্ডার আগে দিয়ে নিচ্ছি। আমরা আগামী সোমবারে হচ্ছে ম্যাপের ক্লাসটা নিয়ে নিবই, হ্যাঁ। আহ দরকার হলে ওটার ভিডিওটা থাকবে, যারা জয়েন করতে পারছে না তাদেরকে আমরা পাঠিয়ে দেবো, কারণ তাহলে আপনারা ফুল টেস্টটা বা ফুল প্র্যাকটিস সেশনটা স্টার্ট করতে পারছেন। তো আমরা 3টা ক্লাস করেছি। প্রথম 3টা ক্লাস আমাদের হচ্ছে রাইটিং টাস্ক 2 এর উপরে। তো এই 3টে ক্লাসে আমরা যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে ওভারঅল রাইটিং টাস্ক 2টা কিভাবে আসলে করতে হবে বা এসে রাইটিংটা কিভাবে করতে হবে। এখানে কিছু বেসিক পয়েন্ট ছিল, বেসিক মোটো ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা এসে রাইটিং, হুম এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোর উপরে ফোকাস করব এটা যদি আমরা একটু দেখি। এসে রাইটিং ফোকাস পয়েন্ট, কেন আমি ওই 3টা ক্লাসে অ্যাকচুয়ালি আপনাদেরকে কি পড়াতে চেয়েছিলাম, কি শেখাতে চাচ্ছিলাম। প্রথম যে পয়েন্টটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ডোন্ট রাইট মেমোরাইজড অ্যান্সার্স। কোনো ধরনের মেমোরাইজড অ্যান্সার আসলে লেখা যাবে না। কোনো ধরনের মেমোরাইজড অ্যান্সারই লেখা যাবে না এসে রাইটিং এর ক্ষেত্রে। ফরম্যাট মুখস্থ করে লেখা, স্ট্রাকচার মুখস্থ করে লেখা, এগুলো করলে খুব হাইলি পানিশড করা হয়। যেটা আমি আপনাদের সবসময় বলছি যে অ্যাজ এ পার্ট অফ দ্য ট্রেনিং, আমি নিজেও দেখেছি, আমার সাথে এক্সামিনাররাও ছিল, আইএলটিএস এর এক্সামিনার ছিল, A2 টু B2 লেভেলের এক্সামিনার ছিল, অন্যান্য এক্সামিনাররা ছিল। সো আমরা যে জিনিসটার উপরে হাইলি ট্রেইনড হই সেটা হচ্ছে যে মেমোরাইজড অ্যান্সারকে স্পট করার। তো আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো মেমোরাইজড অংশ লিখেন বা বলার ক্ষেত্রে আর কি, যেটা আপনাদের স্পিকিং এও আমি প্রথম ক্লাসে পড়েছিলাম, যে যদি আপনি মেমোরাইজড অংশটুকু বলেন ওটাকে কিন্তু এক্সামিনার হচ্ছে খুবই নেগেটিভলি দেখবে। সো এসে রাইটিং এর প্রধান ফোকাস পয়েন্টটা আমাদের ছিল হচ্ছে যে ডু নট রাইট মেমোরাইজড অ্যান্সার। সেকেন্ডলি আমরা যে জিনিসটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে যে আহ ইলাবোরেট, হ্যাঁ, ইলাবোরেট ইয়োর লজিক। একটা কোশ্চেন আছে হ্যাঁ, অবশ্যই, এখানে আমার, বলুন। সেটা হচ্ছে হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্যাট সামওয়ান রাইট আ মেমোরাইজড সেন্টেন্স? ও, এটা এটা আসলে অনেকগুলো পয়েন্টই আছে, যার আমি মধ্যে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম, আমি এটার অ্যান্সারটা দিচ্ছি। এটার অনেকগুলো পয়েন্টই হুম। আছে। প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে সেন্টেন্সটার স্ট্রাকচারটাই এমন যে এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি এটা আরো কয়েক জায়গায় ইউজ করতে পারবেন। মানে এই ধরনের এসের অনেক ক্ষেত্রে এটাকে ইউজ করা যাবে। আলু টাইপের সেন্টেন্স, তো আলু টাইপের সেন্টেন্স ইন্ডিকেট করে যে এটা আসলে মুখস্থ। দ্বিতীয়ত হচ্ছে, ওকে, আই গেট ইট। আচ্ছা সুমিতা, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওই সেন্টেন্স গুলো মুখস্থ যেটা আপনার বাকি লেখার সাথে ম্যাচ করে না। মানে আপনি বাকি সব সেন্টেন্স লিখতেছেন সিম্পল ছোট ছোট বাক্যে, হঠাৎ করে প্রতি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা আপনার হচ্ছে খুবই কমপ্লেক্স এবং স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স উইথ লেস কমন ভোকাবুলারি। এটাও একটা মানে আপনার সাসপিশন রেইজ করবে আর কি, করে আর কি, যে হ্যাঁ, ওর বাকি রাইটিং এর সুরের সাথে এই সেন্টেন্সটার সুর আসলে ম্যাচ করে না। তো যেটা বলছিলাম ফোকাস পয়েন্ট গুলো আর কি। সো আচ্ছা। ইলাবোরেট ইওর অ্যান্সার মানে হচ্ছে, ইলাবোরেট ইওর লজিক মানে হচ্ছে অ্যান্সার, অ্যান্সারকে হচ্ছে এক্সটেন্ড
এক্সাম্পল। এটাকেই বলা হচ্ছে ইলাবোরেট করা অ্যান্সার, অ্যান্সারকে ইলাবোরেট করা। হুম। আরেকটা পয়েন্ট হচ্ছে ডোন্ট রাইট too many logics. If you can't extend your logic, এটাও আমি আমাদের রাইটিং ক্লাসগুলোতে বারবারই আসলে বলেছি যে আপনি যদি এক্সটেন্ড করতে না পারেন তাহলে ওই লজিকটা লিখবেন না। কারণ আপনি যদি এক্সটেন্ড করতে না পারেন তাহলে এক্সামিনার আপনার ল্যাঙ্গুয়েজকে জাজ করতে পারবে না। আপনি মুখস্থ কিছু বুলেট পয়েন্ট লিখেছেন, হ্যাঁ, বুলেট পয়েন্ট আসলে আপনার ল্যাঙ্গুয়েজের এবিলিটিকে প্রমাণ করে না। তো যদি আপনি কোন একটা কথাকে এক্সপ্লেইন করতে পারেন সেটা আসলে প্রমাণ করে যে আপনার ল্যাঙ্গুয়েজের মিনিমাম একটা এবিলিটি আছে। সো এজন্য যদি আপনি এক্সপ্লেইন করতে না পারেন, এক্সটেন্ড করতে না পারেন, ওই লজিকটা নিয়ে লিখবেন না। তো যদি আপনার সময় না থাকে এবং আপনি যদি মনে করেন যে না আমি এটাকে এক্সটেন্ড করতে পারবো না, বোথ কেসেস ওই লজিকটাকে বাদ দিবেন। জেনারেট always mention your own position about the topic. টপিকের ব্যাপারে আপনার ব্যক্তিগত পজিশন সবসময় আপনাকে মেনশন করতেই হবে। রাইটিং এর সময় এটাও আমি আপনাদের বলেছি এবং সাধারণত আমরা ইন্ট্রোডাকশনে এটা বলে দেই যে আমি পার্সোনালি এটার পক্ষে বিপক্ষে, আমি পার্সোনালি এটাকে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস মনে করছি কিনা। এটা খুবই জরুরি একটা জিনিস যে আপনাকে নিজের পজিশনটা আসলে মেনশন করতেই হবে। এবার এইখানে স্টুডেন্টরা আরেকটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে যে তারা আগেই পজিশন ঠিক করে ফেলে যে তারা এটার সাথে এগ্রি করবে নাকি ডিসএগ্রি করবে, তারপর আইডিয়া জেনারেশন করে। সো 5 নম্বর পয়েন্টও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেনারেট আইডিয়াস ফার্স্ট, দেন ডিসাইড অন ইয়োর পজিশন বেসড অন ইয়োর ওন আইডিয়াস। আগে আইডিয়া জেনারেট করে নেন, আগে আইডিয়া সম্পর্কে ভেবে ফেলেন, আগে প্ল্যান করে ফেলেন যে আপনি কি লজিক লিখতে পারেন। তারপর আপনার মতে যে লজিকটা বেশি স্ট্রং সেটাই আপনার পজিশন আসলে হওয়া উচিত। কারণ আপনি আগে যদি একটা পজিশন বলেন এবং রাইটিং এর সময় দেখা গেল যে আপনার পজিশনের সপক্ষে আপনি ভালো যুক্তি দেন নাই, আপনি আসলে অপোজিশনের পক্ষেই ভালো যুক্তি দিয়েছেন, এটা সিম্পলি এরকম হতে পারে যে আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলা হলো, আপনি বলছেন এটার অ্যাডভান্টেজই বেশি বলে আমার মনে হয় বা অ্যাডভান্টেজই ভালো আমার বলে মনে হচ্ছে, কিন্তু লেখার সময় আপনি অ্যাডভান্টেজ খুব দুর্বল একটা অ্যাডভান্টেজ দিয়েছেন, ডিসঅ্যাডভান্টেজ দিয়েছেন আপনি স্ট্রং। এটাও আপনার ওভারঅল স্কোরের উপরে ভালো রকমের একটা প্রভাব ফেলবে। কারণ এটা প্রুভ করবে যে আপনি কিছুটা কি করতেছেন, ওই যে মেমোরাইজ রাইটিং এর মতোই করতেছেন, আপনি আসলে বুঝে লিখতেছেন না। রাইট। সো সবসময় আগে আপনার উচিত হচ্ছে আইডিয়া জেনারেট করে না যে কি লিখবো কি লিখবো না, আইডিয়ার প্ল্যানিংটা করে ফেলা, করে তারপর আপনার হচ্ছে লেখাটা কিন্তু শুরু করা উচিত। সো এইটা সবসময় আপনারা করবেন, আগে আইডিয়া জেনারেট করবেন, তারপর আপনার পজিশন অনুযায়ী আপনি লেখা শুরু করবেন। লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এক্সাম্পলের বিষয়। এক্সাম্পল, বি অ্যাকিউরেট if the example is
বি অ্যাকুরেট ইফ দ্য এক্সাম্পল ইজ নন ফ্যামিলিয়ার। এর কথাটার মানে হচ্ছে যে আপনি যদি কোনো স্টাডিজ, কোনো তথ্য, ইনফরমেশনকে আপনার এক্সাম্পল হিসেবে ইউজ করেন, এক্সামিনার সেটাকে ভেরিফাই করার বা ভ্যালিডিটিটা চেক করার চেষ্টা করতে পারে, এটা মাথায় রেখে আপনাকে ইনফরমেশনটা ইউজ করতে হবে। এক্সামিনার যদি কোনো কারণে ওটার ভ্যালিডিটি চেক করে এবং যদি দেখে যে এটা ভ্যালিড না ইনফরমেশনটা, সেটা আপনার স্কোরের উপরে প্রভাব পড়বে, অল্প পড়বে কিন্তু প্রভাব পড়বে। সো বেটার ওয়ে হচ্ছে পার্সোনাল মানে ফ্যামিলিয়ার এক্সাম্পল দিয়ে দেয়া, যে আপনি একটা লজিক বললেন যে প্লাস্টিকটা আসলে মানে ভালো এই কারণেই যে এটা আসলে খুবই হালকা। তো উদাহরণস্বরূপ বলুন যে আমার দাদা আছেন যিনি খুবই বয়স্ক, তিনি হচ্ছে প্লাস্টিককেই পছন্দ করেন, সে তার কারণ তার শরীরের জন্য এটাই আসলে ক্যারি করাটা ইজি। তো ফ্যামিলিয়ার, ওয়েন গো ফর ফ্যামিলিয়ার এক্সাম্পল, ইফ নট বি অ্যাকুরেট ইফ দ্য এক্সাম্পল ইজ নন ফ্যামিলিয়ার। এগুলো হচ্ছে আমাদের কিছু ফোকাস পয়েন্ট। এই ফোকাস পয়েন্ট গুলোর ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন, এগুলোর উপর আমরা ক্লাস হয়েছে। যখন আপনাদের ফেসবুকটা অন হবে আপনারা তো ভিডিওগুলোকে আরেকবার পেয়ে যাবেনই, তখন আপনারা ওটা আবার দেখে নেবেন। আর মিনওয়াইল আপনারা লেখাটা শুরু করবেন। ট্রোপা, বলো। ট্রোপা কিছু বলতে চাচ্ছ? বুঝেছি। এক্সাম্পল বানাই দিলে সেটা মনে হয় বেটার হবে কোনো তথ্য দেওয়ার চাইতে, তাই তো স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই স্মার্ট হবে আর কি, যে তুমি যদি বানাতে, ছবি আপলোড হচ্ছে না হোয়াটসঅ্যাপের গ্রুপে। আচ্ছা, আমি পরে এটা ট্রাই করব, হ্যাঁ, নেটের হয়তো কোনো ব্যাপার আছে, আমি ছবিটা আবার পরে ট্রাই করব দেওয়ার জন্য। স্যার স্ক্রিনশট নেওয়া যাবে স্যার? কি স্ক্রিনশট নিতে চাচ্ছ? দিব আরেকবার? আমি এই যে ছবি হ্যাঁ পাঠানোর হ্যাঁ চেষ্টা করতেছি, দেখো লাল দাগ উঠে আছে। আচ্ছা, স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট একটু তোমরা যদি নিয়ে নিতে পারো আগে, তাহলে তোমাদের ভালো হয়। ছবি আমি পাঠাবো, স্ক্রিনশট তোমরা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে। তো রাইটিং এর এখন আমরা হচ্ছে এসে রাইটিং এর আরেকটা ইস্যুর দিকে আমরা যাব, কমন মিস্টেকস এর ব্যাপারে। এগুলোর উপর আমার ফেসবুকের কিছু ভিডিওস আছে এই পয়েন্টগুলোর ব্যাপারেও, এবং এখন যে মিস্টেকস এর ব্যাপারে আলোচনা করবো এটার উপরেও আমার ভিডিওটা আছে। সো ফেসবুক অন না হলেও তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবা, আমি দরকার হলে তোমাদেরকে লিংক দিয়ে দিব। ট্যাক্স টু মিস্টেকস টু অ্যাভয়েড, যে মিস্টেকস গুলোকে আসলে আমাদের অ্যাভয়েড করতে হবে। Okay, তো চলো, মিস্টেকস টু অ্যাভয়েড। প্রথম মিস্টেক, সবচেয়ে বেশি মিস্টেকস যেটা করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে লেটস সি, নট গিভিং এ পজিশন। পজিশন দিতে হবে, রাইট? আপনার পজিশন কি যে কোনো এসের ব্যাপারে, এভরি ইউ নিড টু গিভ ইউর own position about every essay। প্রতিটি এসেতেই আপনাকে আসলে নিজের একটা পজিশন দিতেই হবে। তো কোশ্চেন আপনার পজিশন নাও জানতে চাইতে পারে, হুম, শুধু বলে দিল যে এটার রিজন কি আর সলিউশন কি, স্টিল আপনাকে কি করতে হবে, আপনার একটা পজিশন বলতেই হবে। পার্সোনাল পজিশন বলাটাই আসলে এসের একটা চ্যালেঞ্জের জায়গা। তো পজিশন না দেওয়াটা এটা একটা অনেক সময় ভুল হয়। আরেকটা ভুল হয় ওই যে যে ভুলটার কথা একটু আগে বললাম, তারপর আরেকবার একটু লিখে ফেলি, সেটা হচ্ছে লজিক্স ডাজ নট, লজিক্স ডু নট ম্যাচ উইথ দ্য পজিশন। পজিশনের সাথে লজিক ম্যাচ করে না, এটাও করা যাবে না। হুম, যে আপনি এটার পক্ষে কিন্তু আপনার লজিক দেখা যাচ্ছে যে বিপক্ষে, আপনি যেটা মেনশন করেছেন সেটা স্ট্রং ছিল। সো এটা অ্যাভয়েড করার খুব সহজ যে নিয়মটা, সেটা আমি আপনাদেরকে বলেছি, যে লেখা শুরুর আগে আপনারা হচ্ছে আইডিয়া জেনারেশন করবেন। আমি আপনাদেরকে টাইমের প্ল্যানিংটা আজকে আরেকবার, টাইম ম্যানেজমেন্ট যেটা আর কি, আবার আজকে একটু দেখাবো যে 40 মিনিট আমরা কিভাবে ইউজ করব। শুরুতে আমরা আইডিয়া জেনারেশনের জন্য বা প্ল্যানিং এর জন্য একটা সময় রাখবো, আবার শেষে রিভিশনের জন্য একটা সময় রাখবো। এই দুটো সময় আমরা রাখবো, তাহলে আমাদের আর কি হবে, ওই যে পজিশনটা নিয়ে আমাদের সমস্যা হবে না।
কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম। Okay. হুম। তো লজিক্সটা আপনাদের যেন পজিশনের সাথে ম্যাচ করে, হ্যাঁ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমাদের লজিক গুলো logics are not explained or extended or reasoned. লজিক অনেক সময় স্টুডেন্টরা জাস্ট মেনশন করে, কিন্তু লজিক গুলোকে তারা হচ্ছে এক্সপ্লেইন করে না, লজিক গুলোকে তারা এক্সটেন্ড করে না, বা রিজনসও করে না। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের ওই যে সামারাইজ দ্য আমাদের যেভাবে বলে কি অ্যান্সার, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার অ্যান্ড এক্সাম্পল, যেটা আপনার ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ওরা বলে দেয়, তাই না, ইনস্ট্রাকশন। তো এটা করতেই হবে আসলে। লজিক্স আর নট এক্সপ্লেইনড অর এক্সটেন্ডেড। তো 4 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে এক্সাম্পলস আর আনবিলিভেবল। আনবিলিভেবল বানান কি ভুল করলাম আমি? কার কি আনবিলিভেবল বানান মনে আছে? আনবিলিভেবল বানানটা দেখি। মনে ঠিকই আছে। ওকে, এক্সাম্পলস গুলো আনবিলিভেবল যেন না হয়, এটা যেন বিলিভেবল হয়, এটা আমরা একটু মাথায় রাখবো। 5 নম্বর যে ভুলটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে তারা হচ্ছে ওভার জেনারেলাইজড ওভার জেনারেলাইজড লজিক্স ইউজ করে। ওভার জেনারেলাইজড লজিক্স গুলো কি? এমন লজিক ইউজ করে যেটা সবার জন্য সত্য, এরকম কোনো কথা আর কি বলে ফেলে। আনবিলিভেবল, হ্যাঁ, বিলিভেবল। ঠিক আছে আব্দুল্লাহ, রাইট, বানান ঠিক আছে। ওকে, সো ওভার জেনারেলাইজড লজিক ইউজ করে মানে হচ্ছে এমন লজিক যেটা আসলে তারা বলে ফেলে যে সবার জন্য সত্য। এইটা একটু আমাকে বলেন তো দেখি, ওভার জেনারেলাইজড এর ব্যাপারটা আপনারা সবাই শিওর কিনা? যেমন ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, বলেন তো দেখি এই বলেন তো দেখি এই লজিকটা, এই সমস্যাটা কি? হুম, হুম, হুম। কে বলতে পারবে এই সেন্টেন্সটাই সমস্যাটা কি? কোনো সমস্যা নাই? হুম, সব পিপল ফ্রেন্ডেরও কথা বলছে, আইটেরও কথা বলছে, আননেসেসারি, মানে বাক্যটা আমার মনে হয় না যে স্যার ঠিক হয়েছে। আহ, সকল মানুষই যে এখানে আননেসেসারি হ্যাঁ হ্যাঁ আইটেমে, correct, হ্যাঁ, সব হ্যাঁ, এটা আমরা বলতে পারি না আসলে, তাই না? ফারহানা এবং ত্রোপা বোধহয় এটাই বলছে, যে সব মানুষই এটা করে, এটা আসলে বলা যায় না, রাইট? তাহলে আমাদের বলতে হবে যে মেনি বলা পিপল। যেতে পারে। আমরা কি বলতে পারি? বলতে পারি মেনি পিপল, অফেন, তাই না, সামটাইমস তারা হচ্ছে আননেসেসারি জিনিসগুলোতে স্পেন্ড করার চেষ্টা করে। তো এইটা আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো। তো এটা একটা ভুল। আর হচ্ছে কিছু গ্রামাটিক্যাল ভুল, গ্রামাটিক্যাল এরর্স। গ্রামাটিক্যাল এরর্স এর তো আসলে কোনো ক্ষমা নাই, আসলে রাইটিংটা করার আগে আমাদেরকে অবশ্যই গ্রামাটিক্যাল এরর্স গুলোকে ওভারকাম করতে হবে। হুম, গ্রামাটিক্যাল এরর্স গুলো আসলে করা যাবে না কোনোভাবেই। গ্রামাটিক্যাল এরর্স এর মধ্যে স্টুডেন্টরা যেটা করে, টেন্স এরর, তাই না, টেন্স এরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরর্স, এটাই হচ্ছে মূলত বেশি হয় আর কি।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর হয়, এই দুটো মূলই। কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে গিয়ে ভুল হয়। আর 7 নম্বর হচ্ছে unnecessary and ill placed আননেসেসারি এবং অপ্রয়োজনীয় মানে ভুল জায়গায় স্থাপন করা লেস কমন ভোকাবুলারি রাইটিং এ চলে আসে। রাইটিং এর ক্ষেত্রে লেস কমন ভোকাবুলারি আপনি ইউজ করবেন তখনই যদি আপনি নিশ্চিত থাকেন যে এখানে আপনার এই শব্দটা ইউজ হবে কিনা। আপনি যদি এটা কলোকেশন সম্পর্কে নিশ্চিত থাকেন তখন আপনি এটাকে ইউজ করবেন, আদারওয়াইজ ইউ আর নট সাপোজ টু ইউজ লেস কমন ভোকাবুলারি, কারণ লেস কমন ভোকাবুলারি খুব একটা স্কোর আসলে কাউন্ট করে না, বরঞ্চ যদি ভুলভাবে ইউজ হয় সেটা আপনার স্কোর আসলে কেটে রাখবে। সো বেটার হচ্ছে আমরা লেস কমন ভোকাবুলারি যেগুলোর ব্যাপারে একদম নিশ্চিত সেগুলোকে নিয়ে আমরা ইউজ করব। আর আদারওয়াইজ আমাদের জানা যে শব্দগুলো আর কি সেগুলোকেই আমরা যদি ন্যাচারালি ইউজ করি, হ্যাঁ, ন্যাচারালি আমরা যদি ডেভেলপ করি তাহলে আমাদের আসলে বেটার স্কোর রাইটিং এর ক্ষেত্রে আসবে। সবাই একটু ছবি তুলে নেন আপনাদের যাদের পক্ষে পসিবল, স্ক্রিনশটটা একটু নিয়ে নেন, কারণ এটা আমাদের ছিল হচ্ছে মিস্টেকস টু অ্যাভয়েড। 7টা মিস্টেক আমরা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে এভরিওয়ান, আমাদের রাইটিং এর প্রথম ক্লাসটা ছিল বেসিক এসে রাইটিং এর উপরে। আপনাদের মনে আছে যে সেদিন আমরা হচ্ছে বেসিক এসে রাইটিং এর 3টা বিষয়ের উপর আমরা প্র্যাকটিস করেছিলাম। আমরা করেছিলাম হচ্ছে আম, মূলত আমরা এইভাবে একটু দেখি যে একটা কোশ্চেন, আইএলটিএস এর একটা কোশ্চেনে এরকম হচ্ছে কোশ্চেন, তাই না? তো কোশ্চেনের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, আইএলটিএস এর রাইটিং টেস্ট কোশ্চেন যদি আপনি ধরেন তাহলে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা। ইনস্ট্রাকশনটাকে যদি খেয়াল করেন তাহলে দেখেন লেখা আছে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার অ্যান্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। তাহলে আপনাকে অ্যান্সার দিতে হবে, অ্যান্সারের সাথে রিজনস দিতে হবে অ্যান্সারটার, এবং তার সাথে এক্সাম্পল দিতে হবে। আমাদের প্রথম ক্লাসটা আসলে ছিল এই 3টা জিনিসই শেখা, যে আমরা অ্যান্সার কিভাবে দিব, অ্যান্সারের রিজন কিভাবে দেব, এবং অ্যান্সারের রিজনের সাথে এক্সাম্পল কিভাবে দেব। সো রিজন মানে হচ্ছে এক্সটেন্ড করা, যে কেন এটা আসলে আমি বললাম, কেন আমি মনে করি এটা ভালো বা কেন এটা খারাপ। তো প্রথমে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সেই সহজ সিস্টেমটা, আমাদের সবার প্রিয় স্যান্ডউইচ মেথড, ওটাকেই আমরা দেখেছি। তো স্যান্ডউইচ মেথডে আমরা হচ্ছে অ্যান্সার গুলো দেওয়ার প্র্যাকটিস করেছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেমস, তো এটার একটা আইডিয়া বের করে নিয়ে আমরা হচ্ছে এটার অ্যান্সার দিয়েছি। আহ তারপরে ছিল রিজন মানে এক্সটেন্ড করা। তো যখন অ্যান্সারটা দেয়া হলো এবার অ্যান্সারটাকে আবার আমরা একটা সেন্টেন্সে এক্সটেন্ড করার প্র্যাকটিস করেছি। ওকে, সো এখানে কিছু ব্যাড অ্যান্সার আমরা দেখেছি, ব্যাড এক্সটেনশন, যেখানে অ্যান্সার গুলো হচ্ছে আগের লাইনের সাথে মিলছে না, তাই না? তো এটা তো রিজন দেয়া মানে হচ্ছে বা এক্সটেন্ড করার মানে হচ্ছে আগের লজিকটার ব্যাখ্যা দেয়া, আগের লজিকটাকেই টেনে আরেকটু লম্বা করা। তো আগের লজিকের সাথে যদি এটা নাই মিলে, যদি এটা টপিকের সাথে নাই মিলে, তাহলে তো এটা রিজন দেয়া হলো না। তো এই জিনিসটার উপর আমরা একটু প্র্যাকটিস করেছি সেই দিন। কিছু আমরা ব্যাড অ্যান্সার দেখেছি, এটাই আর কি। ওভার জেনারেলাইজেশন আমরা দেখেছি ওই দিন। এখানে আমরা বলেছি যে দিস প্রোডাক্টস আর কম্পারেটিভলি চিপার দেন আদার্স, পিপল লাভ চিপ আইটেমস। তো এগুলো আসলে বলা যাবে না, মেনি পিপল বলতে হবে, অফেন পিপল, যেভাবে হোক আমরা বলবো যে অনেক সময়, সাধারণত, এই কথাগুলো আমরা বলবো। দেন আমরা সেই অ্যান্সারের সাথে হচ্ছে এক্সাম্পল অ্যাড করাটার প্র্যাকটিস পরের দিন আমরা করেছি। তো এক্সাম্পল অ্যাড করা যাচ্ছে, এক্সাম্পল আমরা অ্যাড করেছিলাম, এন্ড দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি কমপ্লিট অ্যান্সার। তো একটা কমপ্লিট অ্যান্সারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখেছি যে আমরা কোশ্চেনকে মডিফাই করে শুরু করেছি টপিককে, এটা স্টার্টিং সেন্টেন্স দিয়েছি প্যারাগ্রাফটার, আমরা কানেক্টিভ ইউজ করে লজিক দিয়েছি, লজিক দেওয়ার পরে সেটাকে আবার আমরা এক্সটেন্ড করেছি, আমরা সেই লজিকের সাথে আবার এক্সাম্পল অ্যাড করেছি, এবং কোশ্চেনকে মডিফাই করে অ্যান্সারটা শেষ করেছি। স্যান্ডউইচ মেথডের মতো আর কি। তো এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ রাইটিং এর বেসিক স্ট্রাকচার। বাট আমরা খেয়াল করেছি যে এভাবে আমাদের একটা প্যারাগ্রাফে 60 থেকে 70টা ওয়ার্ড আসলে হয়েছে। বাট আমাদের টার্গেট হচ্ছে একটা প্যারাগ্রাফে আমাদের এরকম, এই প্যারাগ্রাফ গুলো আর কি, অ্যান্সারিং প্যারাগ্রাফ বা বডি প্যারাগ্রাফে আমাদের 100 ওয়ার্ডের কাছাকাছি অন্তত নিতে হবে।
সেক্ষেত্রে টেকনিকটা হচ্ছে আপনার রাইটিং এর সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স করার চেষ্টা করা। সো রাইটিং এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আসতে পারলেই আমাদের রাইটিং গুলো আসলে এক্সটেন্ড হয়। সো এটা আমাদের হচ্ছে আহ, পরের দিনের প্র্যাকটিসটা আসলে মূলত ছিল। তো পরের ক্লাসে আমরা হচ্ছে বেসিক আবার একটু আলোচনা করেছি যে রাইটিং টাস্ক টুতে কতক্ষণ আমাদের সময় থাকে, কিরকম স্কোরিংটা করা হয়। রাইটিং এর 33% স্কোর হচ্ছে টাস্ক ওয়ানে, আর তার ডাবল স্কোর, হ্যাঁ, 3/2 স্কোর হচ্ছে রাইটিং টাস্ক টুতে। সো এখানে আমার একটা সাজেশন ছিল, এই সাজেশনটা আপনি একটু মনে রাখবেন। রাইটিং টেস্ট 1 ঘন্টার, তো 1 ঘন্টার ভিতরে আপনাকে টাস্ক ওয়ান লিখতে হবে এবং টাস্ক টু লিখতে হবে। টাস্ক ওয়ান আপনার লিখতে হবে হচ্ছে 20 মিনিটে, টাস্ক টু লিখতে হবে 40 মিনিটে। এবার হচ্ছে সাজেশনটা, টাস্ক টু সবসময় আগে লিখবেন, টাস্ক ওয়ান লিখবেন পরে। আপনার সর্বোচ্চ এফোর্ট থাকবে 40 মিনিটের মধ্যে রাইটিংটা শেষ করা। যদি 1 মিনিট এদিক ওদিক হয়, মানে কিছু সময় যদি নষ্ট হয়ে যায়, সেটা যেন টাস্ক ওয়ানের উপর প্রভাব পড়ে, টাস্ক টুতে যেন আপনার কম্প্রোমাইজ করতে না হয়। এইটা আপনারা সবাই কিন্তু মনে রাখেন, যে টাস্ক টুটাতে আপনাদের গুরুত্ব বেশি দিতে হবে। সো টাস্ক টুটাতে আপনারা গুরুত্ব বেশি টেশি দিলেন। তারপরে হচ্ছে আমরা স্যাম্পল কিছু এসে দেখেছিলাম, আমরা বেসিক কিছু প্ল্যান করেছিলাম। 40 মিনিটে 250 ওয়ার্ড লিখতে হবে, টাস্ক টুর দুটো অংশ আছে, এই জিনিসগুলো আমরা বলেছি। আমি আপনাদেরকে এখানে বলেছিলাম যে কোনো টাইপ ধরে প্রিপারেশন নেওয়ার কিছু নাই এই মুহূর্তে, আর 2024 সালে এসে আপনি টপিক পড়বেন এবং কোশ্চেনটাকে খেয়াল করবেন এবং আপনার অ্যান্সারটা কোশ্চেন ওয়াইজ আসলে তৈরি করতে হবে। এগ্রি ডিসএগ্রি টাইপের, রিজন সলিউশন টাইপের কিনা, এই টাইপ ধরে আপনারা আসলে প্রিপারেশন নেওয়া যাবে না। আপনাকে কোশ্চেন খেয়াল করতে হবে, কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। কারণ যদি আপনি টাইপের দিকে খেয়াল করতে যান, তাহলে আপনার অ্যান্সারটা মুখস্থর মতো শোনাবে বা দেখাবে আর কি। সো কখনোই টাইপের দিকে খেয়াল করবেন না, এবং টাইপ আসলে এখন আর ফলো করা হয় না, সো মিক্সড করে ফেলা হয়। সো সবসময় কোশ্চেনকে খেয়াল করবেন যে কি জানতে চাচ্ছে, ওই অনুযায়ী অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। দ্যাট উড বি দা বেস্ট অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। তো স্কোরিং ক্রাইটেরিয়া কিছু আছে, আমরা কিছু আলোচনা করেছিলাম ওই দিন। স্কোরিং ক্রাইটেরিয়া আমরা দেখেছি যে আমরা অ্যান্সারটাকে এক্সটেন্ড করা যেতে পারে। আমরা টাইম ম্যানেজমেন্ট এই দিন আলোচনা করেছিলাম, টাইম ম্যানেজমেন্ট আমি আপনাদের জন্য আবার একটু দিচ্ছি। কারো কাছে যদি টাইম ম্যানেজমেন্টটা না থাকে, আপনারা একটু স্ক্রিনশট তুলে নিন, আমি যখন বর্ণনা করছি সেই সময় একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। তো টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের হচ্ছে টোটাল 40 মিনিট। এর মধ্যে প্রিপারেশনের 5 মিনিট, রাইটিং করবেন 30 মিনিট, আর চেক করবেন 5 মিনিট। তো 5-30-5 এইটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ। নাও 5 মিনিট আপনি কি করবেন? প্রথম প্রিপারেশনে টপিক পড়বেন, আইডিয়া জেনারেট করবেন। মনে রাখবেন আপনার খুব বেশি আইডিয়ার প্রয়োজন নাই, একটা প্যারাগ্রাফের জন্য একটা করে আইডিয়া হলে আপনার চলবে, সেটাকে আপনি টেনে লম্বা করে লিখবেন আর কি। কিন্তু বেশি আইডিয়া আপনার দরকার নাই। এবং কিন্তু আইডিয়াটা জেনারেট করার পরে এবার আপনার আপনার পজিশনকে বিষয়ে একটা ডিসিশন নিয়ে ফেলতে হবে, যে আপনি এটার পক্ষে বিপক্ষে, নাকি আপনার মতে এটার অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ বেশি, কোন একটা পজিশন আপনার ঠিক করে ফেলতেই হবে। কিন্তু সেটা অবশ্যই আপনি লেখা শুরু করার আগেই করবেন, এবং আপনার আইডিয়া জেনারেশনের পরে করবেন। আইডিয়া জেনারেশনের আগে কখনো পজিশন ডিসাইড করবেন না। আপনার লজিক দেখবেন, লজিক দেখে তারপর হচ্ছে আপনি মানে আপনার পজিশনটা ডিসাইড করবেন। আই হোপ দিস ইজ ক্লিয়ার, রাইট? এই ভুলটা আপনারা যেন না করেন, হ্যাঁ। ফুল রাইটিং আপনি লিখবেন হচ্ছে 30 মিনিটে 270 ওয়ার্ড থেকে 290 ওয়ার্ড লিখতে হয়। তার মানে প্রতি মিনিটে হচ্ছে 10টা করে ওয়ার্ড বা 10টার একটু কম ওয়ার্ড আসলে লিখতে হয়, অ্যারাউন্ড 10 ওয়ার্ডের মতো। যেটা আসলে খুব একটা কঠিন কিছু না, টাইপিং এর জন্য কঠিন কিছু না, লেখার জন্য কঠিন কিছু না। আপনার প্রিপারেশন যদি ঠিক মতো হয়ে যায়, তাহলে আপনার ফুল রাইটিং এসেটা লিখতে আপনার সময় লাগবে না। সো এরপরে আমরা আলোচনা করেছিলাম স্ট্রাকচারের উপরে। হুম স্ট্রাকচারটা আমি এইভাবে আপনাদের দেখিয়েছিলাম, হ্যাঁ এটা। তো স্ট্রাকচারটার উপরে আমাদের ইন্ট্রোডাকশন, 3টা সেন্টেন্স লেখা। এটা 3টা সেন্টেন্স ম্যান্ডেটরি না, মূলত এই 3টা জিনিস আপনাকে লিখতে হবে। এটা আপনি 2 সেন্টেন্সেও লিখতে পারেন যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখেন আর কি। পেন্সিল দিয়ে লিখতে হবে কিনা, হ্যাঁ, ম্যান্ডেটরি না। রাইটিং টাস্ক টু এবং রাইটিং এর অংশটা পেন্সিলে লেখাটা ম্যান্ডেটরি না, কিন্তু লিসনিং রিডিংটা পেন্সিলে লেখা ম্যান্ডেটরি। রাইটিং আপনি কলম দিয়েও লিখতে পারবেন, ইনফ্যাক্ট রাইটিং এর জন্য কলম আপনাকে ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি থেকে দিবেও। আপনি চাইলে ওই কলম দিয়েও লিখতে পারেন, বা আপনি আপনি নিজে কলম দিয়েও লিখতে পারেন, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন।
পেন্সিলে লিখতে একটু দেরি হয়ে যায় অনেকেরই। সো ইফ ইউ ফিল লাইক আপনি কলমে লিখতে পারেন। আমি আমি নিজে কলমে লিখেছিলাম। আমার লাস্ট এক্সামটা আমি দিয়েছি হচ্ছে কম্পিউটার বেজে, তার আগেরটা আমি 2020-এ যেটা দিয়েছিলাম সেটা আমি কলমে দিয়েছিলাম, লিখেছিলাম আর কি। স্যার পেন্সিলে লিখলে কাটাকাটি কম হবে স্যার। ওকে, যেটাতে আপনি গুড ফিল করেন। পেন্সিলে লিখলে 2B সাইজের পেন্সিল দিয়ে আপনি লিখবেন, হ্যাঁ, HB না এবং 4B না, 2B। 2Bটা হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল, দাগটা ঠিক মতো আসে। 2B, ওকে। তো ইন্ট্রোডাকশনের জন্য যেই লাইনগুলো লিখবেন বা যে কথাগুলো লিখবেন, এর ভিতর আপনি টপিকটাকে একটু প্যারাফ্রেজ করবেন, আপনি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন। এটা নট নেসেসারিলি আলাদা আলাদা সেন্টেন্স। আরেকবার আমি বলছি, এটা আমি লেখার বোঝার সুবিধার জন্য এভাবে লিখেছিলাম। আপনি চাইলে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য দুইটাকে জোড়া দিয়ে লিখতে পারেন। নিজের পজিশনটা আপনি শুরুতে বর্ণনা করে দেবেন, যেন এক্সামিনার বুঝতে পারে আপনার পজিশনটা কি। ইটস ইম্পর্টেন্ট টু মেনশন ইউর পজিশন এট দ্য ভেরি বিগিনিং। এবং শেষে আপনি আপনার পজিশনটা আরেকবার বলবেন, যেন এক্সামিনার বুঝতে পারে যে হ্যাঁ, আপনি আপনার পুরো রাইটিংটায় পজিশন ওয়াইজই আসলে লিখেছেন, আপনার লেখাটা পজিশনের সাথে মিল ছিল, এটা আসলে যেন এক্সামিনার বুঝতে পারে। বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 তে আমরা কিভাবে লিখবো সেটা আসলে ওই আমরা এর আগের ক্লাসে যেই স্যান্ডউইচ মেথডটা দেখেছিলাম, মূলত ওইটাই আসলে আমাদের বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 লেখার সিস্টেম। এবং বডি প্যারা 1 এবং 2 তে আমরা মূলত আমাদের টপিকের যে প্রশ্নটা আছে, প্রশ্নটার আমরা জবাব আসলে দিব। যে আমাদের যে প্রশ্নটা ছিল, আমরা আগের ক্লাস থেকে প্রশ্নটা আবার যদি একটু দেখি, এই তো। তো এইটা ধরেন আমাদের, ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজ অফ টেকিং রিস্ক আউট উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজ, এটা আমাদের প্রশ্ন। প্রশ্নের দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ কি আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি। সো আমরা একটা প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ নিয়ে লিখবো আর একটা প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে লিখবো আসলে। তো এরকম যে কোনো প্রশ্নকে আপনি দুই অংশে ভাগ করতে পারবেন এবং ওই অনুযায়ী আপনারা প্রশ্নগুলোর জবাব লিখে দেবেন। দিয়ে কনক্লুশনটা আবার আপনি করবেন কি, ইন্ট্রোডাকশনের সাথে মিল রেখে আবার দেবেন। এখানে আপনি অ্যাকচুয়ালি আপনার এই এসেতে কি বললেন সেটাকে আরেকবার রিপ্লাই করবেন আর কি, যে হ্যাঁ, এই জিনিসগুলো আমি আসলে বলেছি এবং আমার নিজের পজিশনটাও আরেকবার আমি বর্ণনা করলাম যে এই কারণে আমার মতে আমার পজিশন এটার পক্ষে বা আমার পজিশন এটার বিপক্ষে। সো মূলত এটাই আমাদের রাইটিংটা ছিল। সো এটার উপর স্যাম্পল রাইটিং আমরা করেছি। স্যাম্পল রাইটিং এর জন্য আমরা কিছু জিনিস দেখেছিলাম, মজার জিনিস, যেমন স্যাম্পল 1টার তুলনায় স্যাম্পল 2টা আসলে বেটার কেন, এটা একটা আলোচনা ছিল ইন্ট্রোডাকশনের জন্য, হ্যাঁ। সো স্যাম্পল 1-এর তুলনায় স্যাম্পল 2টা বেটার, তার কারণ হচ্ছে স্যাম্পল 1-এর কিছু লাইনকে একটু মুখস্থর মতো মনে হচ্ছে। দেখেন, এই যে দেয়ার আর মেনি রিজনস ফর দ্যাট এন্ড ইট হ্যাজ বোথ মেরিটস এন্ড ডিমেরিটস, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইটস এ ভেরি নেগেটিভ ডেভেলপমেন্ট। এক্সামিনার এটাতে একটু সন্দেহ প্রকাশ করবে যে এটা একটা মুখস্থর মতো আর কি, হ্যাঁ, যে আপনি মুখস্থ করে লিখেছেন কিনা। একটু সে হচ্ছে খারাপ দৃষ্টিতে দেখবে, সে আপনার প্রতি খুব একটা শ্রদ্ধা আসবে না। কিন্তু দ্বিতীয় স্যাম্পলটাতে দেখুন আপনার লাইনটা অনেক বেশি রিলেভেন্ট টু দ্য টপিক, যে আপনি টপিকটা পড়ে ওই অনুযায়ী আসলে লিখছেন। হ্যাঁ, কিভাবে? খুব সহজ একটা টেকনিক, আপনার লেখার ভিতরে টপিক থেকে কিছু কিছু অংশকে কপি করে লিখে ফেলা আর কি, সাবজেক্টটা নেওয়া, একটু ভার্বটাকে ইউজ করা, এটাই আর কি। Such addictive tendency can happen for several reasons and obviously have both merits and demerits. একই রকম কথা আর কি, কিন্তু ওই যে such addictive tendency বলছি, এইটা দিয়ে আমি এক্সামিনারকে বুঝালাম যে আমি আসলে প্রশ্নটা পড়েছি, পড়েই আমি আসলে লিখছি। From my point of view, children's addiction toward phone is a very negative development. This is a very negative development. এটা হচ্ছে প্রোনাউন ইউজ করা, প্রোনাউন ইউজ না করে আমরা হচ্ছে নাউন ফ্রেজ ইউজ করলাম, এই জন্য আমাদের স্যাম্পল 2টা আসলে বেটার অ্যান্সার। সবাই একবার করে দেখে ফেলেন। আমরা যে টপিকটার উপর লিখছিলাম সেটা হচ্ছে এটা, চিলড্রেন স্পেন্ডস আওয়ার্স এভরি ডে অন দেয়ার স্মার্টফোন, ওয়াই ইজ দ্য কেস, ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। এটা একটা স্যাম্পল ইন্ট্রোডাকশন আমরা এখানে লিখেছিলাম। দেন আমাদের জেনারেট করা আইডিয়ার উপরে বেস করে আমরা একটা স্যাম্পল প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1 আর কি, স্যাম্পল প্যারাগ্রাফটা আমরা প্রথম প্র্যাকটিস করেছিলাম সবাই, পরে আমি বোধহয় এটা একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছিলাম আপনাদেরকে। There could be a number of reasons why children should spend so much time, why children spend so much time on their smartphone. One of the most convincing reason is that smartphones are very easy to obtain at present. Every adult member of a family has a phone and the children can use it almost all the time.
For instance, my nephew is a 4-year-old kid and 4 years old kid, and both of his parents have smartphone for them. Therefore, whenever his father or mother is home, my nephew can grab their phone and use it. This is a significant reason why kids can pass such an amount of time on smartphone. এটা আমাদের স্যাম্পল একটা অ্যান্সার ছিল, এবং তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে একটা ভুল আছে লজিক ডেভেলপমেন্টের জায়গাটাতে। তখন আপনারা এটা ভুলটা ধরেছিলেন যে এখানে কিন্তু ওভার জেনারেলাইজেশন করা আছে, রাইট? ওভার জেনারেলাইজেশনটা কোথায় করা হয়েছে কারো মনে আছে? দেখতে পাচ্ছেন আপনারা কোথায় ওভার জেনারেলাইজেশন করা হচ্ছে? ফুয়াদ, এনিওয়ান? ওই যে Every adult member. এভরি অ্যাডাল্ট মেম্বার, কারেক্ট। সবাই তো আর আসলে সবারই তো আসলে ফোন আছে এটা তো বলা যাবে না, তাই না? তো আমরা হয়তো বলতে পারি যে মেনি, অনেকের কাছে, বা জেনারেলি অ্যাডাল্ট মেম্বার অফ ফ্যামিলি হ্যাভ স্মার্টফোন। Most adult বলা যায় না? কোনটা? মোস্ট না, মোস্টও বলা যাবে না, রাইস? মোস্ট বলা যাবে হুম। না, মোস্ট একটু ওভার জেনারেলাইজড। হ্যাঁ, তো আমরা বলতে পারি মেনি, নাম্বার অফ, অনেক আর কি, এরকম বলতে পারি। সো এটা ছিল আমাদের প্রথম প্যারাগ্রাফ। আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা কি লিখেছিলাম? আমি না, সেকেন্ড প্যারাগ্রাফটা বোধহয় আমি হোমওয়ার্ক আপনাদের দিয়েছিলাম, আপনারা বোধহয় পরে লিখেছিলেন। সেকেন্ড প্যারাগ্রাফটার অধিকাংশ অংশ আমি লিখে আপনাদেরকে দিয়েছিলাম। সো এই ছিল, আর ছিল হচ্ছে কনক্লুশন। আবার আমি হচ্ছে দু ধরনের কনক্লুশন আপনাদেরকে দেখিয়েছিলাম। সো দু ধরনের কনক্লুশনে অবভিয়াসলি আরেকবার আমরা দেখেছিলাম যে আমাদের 1 নম্বরের তুলনায় স্যাম্পল 1-এর তুলনায় স্যাম্পল 2টা আসলে বেটার। কারণটাও সেম, কারণ হচ্ছে স্যাম্পল 1-এ অনেক বেশি মুখস্থ লাইনের মতো ইউজ হয়েছে, কিন্তু স্যাম্পল 2-তে জিনিসটা অনেকটাই পার্সোনালাইজড হয়েছে, মডিফাইড হয়েছে। একটু দেখুন আপনারা। In conclusion, children's attraction for smartphone generally occur due to the device attractive features, and such attraction can cause various health problems. Therefore, I'm convinced that this addiction is a highly negative thing. তো এরপরে আমরা বোধহয় 3 নম্বর ক্লাসে গিয়েছিলাম। হ্যাঁ, 3 নম্বর ক্লাসে ছিলাম আমরা। 3 নম্বর ক্লাসে আমরা হচ্ছে ওভারঅল একটা প্ল্যান তৈরি করেছিলাম যে আমরা 7 পাওয়ার জন্য কি করব। টাস্ক রেসপন্সের ক্ষেত্রে আমরা টপিকটা ভালো করে পড়বো, আমরা লজিক গুলোকে প্রেজেন্ট, এক্সটেন্ড এবং এক্সাম্পল দেব। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমরা কিছু আমাদের লেস কাউন্ট ভোকাবুলারি পড়বো, এবং আমরা এগুলার কলোকেশন শিখবো। 10টা লেস কাউন্ট ভোকাবুলারি আমরা সিলেক্ট করে ফেলবো। সো এখন আপনারা যে সময়টা পাচ্ছেন, আরেকবার আপনারা একটু রিভাইজ করেন আজকে এবং কালকে, মানে সোমবারের মধ্যে, যে আপনারা 10টার মতো অন্তত ভোকাবুলারি মোটামুটি আপনাদের দখলে আছে কিনা। 10টা যদি না হয়, স্পিকিং এর যে 5টা আছে সেই 5টা হলেও চলবে, বাট এগুলো আপনাদের লেখার ক্ষেত্রে স্বচ্ছন্দ হতে হবে আর কি। হ্যাঁ, যে আপনারা ন্যাচারালি যেন রাইটিং এ কিছু কিছু ভোকাবুলারি ইউজ করতে পারেন। কোহেরেন্স কোয়েশনের ক্ষেত্রে আপনারা মনে রাখতে হবে প্রতিটা প্যারাগ্রাফেরই একটা স্টার্টিং সেন্টেন্স আপনাদের দিতে হবে। লেখার ভিতরে আমরা ওই যে মূলত প্রথম ক্লাসে আমরা যে জিনিসটা শিখেছি, যে লজিক লেখা, এক্সটেন্ড করা, এক্সাম্পল দেয়া, এবং এগুলোর মধ্যে একটা মিল রাখা, মিলটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করতে হবে, মানে ওই যে ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট ইজ, আবার ফর এক্সাম্পল বলা, এই 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 শব্দগুলো যেন আপনি মিস না করেন। তো রাইটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স প্র্যাকটিস করেছি স্পিকিং এর ক্লাসে, আমরা সেগুলোকে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে ইউজ করব। তো মনে রাখতে হবে যে আমরা যদি 6.5 এর বেশি পেতে চাই, তাহলে আমাদের রাইটিং এর কিন্তু অর্ধেকেরই বেশি সেন্টেন্স আমাদেরকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে লিখতে হবে। তো স্পিকিং এর ক্লাসে আমরা যেই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো শিখেছি সেটা থেকেই আমরা এখানে আবার ইউজ করব। এটাই হচ্ছে মূলত প্ল্যান। আমি এই ক্লাসের দিন আপনাদের সাথে কিছু প্র্যাকটিসও করেছিলাম, অলদো দিয়ে লেখা, ইফ দিয়ে লেখা আর কি, কিছু প্র্যাকটিস আমরা করেছিলাম। সো এর পরের অংশে আমরা আসলে বিভিন্ন কোশ্চেন টাইপস গুলো দেখেছিলাম, আর হচ্ছে ওই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উপরে আমরা প্র্যাকটিস গুলো করেছিলাম স্পিকিং এর ক্লাস থেকে আসলে। তো এটাই ছিল আমাদের 3 নম্বর ক্লাসের আলোচনা। তো রাইটিং এর আমাদের ক্লাসগুলোতে মূলত টাস্ক টুর ক্লাসগুলোতে আমরা 3টা ক্লাসে এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করেছি, যে ওভারঅল এসেটা আসলে কিভাবে লিখতে হবে। এই ছিল আমাদের আলোচনা রাইটিং টাস্ক টুর ক্লাসে। টাস্ক 1 এর ক্লাসে একাডেমিকদের যে টাস্ক 1 এর ক্লাস শুরু হয়েছিল, আমাদের প্রথম ক্লাসে আমরা গ্রাফ বা চার্ট রাইটিং আমরা পড়েছিলাম।
গ্রাফ বা চার্ট রাইটিং ছিল আমাদের এখানে। গ্রাফ বা চার্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন দেখেছি যে রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেশন আসবে, টপিক আসবে। টাস্ক 1 এর গ্রাফ হচ্ছে কয়েক ধরনের, আমরা লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট এবং টেবিল চার্ট দেখেছি। আমি আপনাদেরকে একটা নোট দিয়েছি, সেই নোটটা ছিল হচ্ছে টাস্ক 1 এর স্যাম্পল অ্যান্সারের নোট। ওখানে গ্রাফ, চার্ট থেকে শুরু করে সবকিছুর উপরে ভোকাবুলারি এবং স্যাম্পল অ্যান্সার গুলো দেয়া আছে। সো ওইটা আপনাদের যাদের কাছে ডাউনলোড করা আছে আপনারা আরেকবার একটু দেখে নেবেন। গ্রাফ বা চার্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, যেখানে সবসময় সংখ্যা থাকবে, নিউমেরিক্যাল ইনফরমেশন আর কি। নিউমেরিক্যাল ইনফরমেশন থাকবে। আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম, আমরা এই গ্রাফটা দেখেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম যে এই গ্রাফটা প্রথমত পড়ে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। Okay, so আমরা বিভিন্ন টাইপের আসলে প্রশ্ন দেখেছিলাম। এটা ছিল আমাদের লাইন গ্রাফ, এটা ছিল আমাদের হচ্ছে বার গ্রাফ, এটা আমাদের টেবিল এবং এটা হচ্ছে পাই চার্ট। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় এসে আমি একটু টাস্ক ম্যানেজমেন্ট আপনার একটু দেখুন, আমি জাস্ট হুম তো ওই দিন আমরা আলোচনা করেছি যে আমাদের 20 মিনিটের ভিতরে 5, 13, 2 বা আমরা 3, 15, 2 এভাবে আর কি টাইমটাকে ডিভাইড করতে পারি। তো প্যারাগ্রাফিংটাও আমরা আলোচনা করেছিলাম যে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে আর দুটো বডি প্যারাগ্রাফ দিতে হবে, এবং টাস্ক অনে আমাদের কোনো প্রকার কনক্লুশনের প্রয়োজন নাই। মোস্ট ইন্ট্রোডাকশন 2 সেন্টেন্সে দেওয়া যেতে পারে, যেখানে আমরা 30টা ওয়ার্ডের মতো ইউজ করব, আমরা টপিকটাকে প্যারাফ্রেজ করব আর একটা ওভারভিউ দিব। গ্রাফ বা চার্টের ব্যাপারে ওভারভিউ দেওয়াটা খুবই জরুরি, ওভারভিউ আমাদের দিতে হবে, তো ওভারভিউ আমরা দেব। এটার উপরে আমাদের আবার বোনাস ক্লাসও হয়েছিল রাইটিং এর গ্রাফের উপরে শুক্রবারে। এটার উপরে যে শুক্রবারে যে ক্লাসটা হয়েছিল সেটার ভিডিও রেকর্ডিংটা ইউটিউবে আছে, আপনারা গ্রাফের উপরে রাইটিং এর প্লে লিস্টে গেলেই এটা দেখতে পাবেন। তো ওভারভিউ আমরা দিয়ে দিব, আর আমরা দুটা বডি প্যারাগ্রাফে আমাদের রাইটিংটা শেষ করব। দুটো বডি প্যারাগ্রাফের মধ্যে একটা বডি প্যারাগ্রাফে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো, হাইয়েস্ট এবং লোয়েস্ট ইনফরমেশন গুলো দিব, আমরা কম্পেয়ার করব, আর ট্রেন্ড মানে ইনক্রিজ ডিক্রিজ এই তথ্যগুলো আমরা বর্ণনা করব। আর দ্বিতীয় বডি প্যারাগ্রাফটাতে আমরা হচ্ছে কিছু বাদ বাকি যে লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো থাকবে সেগুলোকে লিখে দেব, আর তাদের মধ্যে আমরা কম্পেয়ার করব, আর ট্রেন্ড ইনক্রিজ ডিক্রিজকে আমরা বর্ণনা করব। তখন আর আমাদের হাইয়েস্ট লোয়েস্ট এর ইনফরমেশনটা থাকবে না আসলে, কারণ যেহেতু সেটা আগে বলে ফেলেছি। সো এটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1 এর অ্যান্সার। আমরা এটার উপর স্যাম্পল অ্যান্সার বোধহয় একটা লিখেছি। The supplied charts provide data regarding the sources and expense of a police budget for 2017-2018 in an area of Britain. Overall, it is apparent that although the size of the budget increased during the period, the expense area remained the same. এটা হচ্ছে ছবিটাকে দেখে, মানে এই যে আমাদের ছবিটা যেটা ছিল সেটার উপর আমাদের একটা বর্ণনা। ওকে, সো এটা আমরা বর্ণনা করেছি। আচ্ছা, এটা বডি প্যারা 1, বডি প্যারা 2 ছিল হচ্ছে এটা আমাদের ফুল রাইটিংটা মোটামুটি এরকম ছিল। এটা ইন্ট্রোডাকশনের লাইন, এটা হচ্ছে ওভারঅল একটা বর্ণনা, বডি প্যারা 1 এবং বডি প্যারা হচ্ছে 2। সো ওভারঅল আমাদের মোটামুটি টার্গেট যেটা সেটা হচ্ছে 150 থেকে 200-র মধ্যে রাখা আর কি, অর্থাৎ 170 থেকে 190-এর মধ্যে ওয়ার্ড রাখা। এটা মোটামুটি এখানে আমরা ঠিকঠাক মতোই কভার করতে পেরেছি। সো এটা ছিল আমাদের গ্রাফ রাইটিং, আর দ্বিতীয় ক্লাসটা আমরা করেছিলাম ডায়াগ্রাম রাইটিং এর উপরে। সো গ্রাফ রাইটিং এর সাথে ডায়াগ্রাম রাইটিং এর মিলটা হচ্ছে যে প্যারাগ্রাফিংটা প্যারাগ্রাফিংটা একইভাবে আমাদেরকে করতে হবে। আর রাইটিং এর এক্ষেত্রে আমাদের কিছু জিনিসের মধ্যে প্ল্যানিংটা এখানে আমরা ওই যে ওই দিন 3 মিনিট এবং 5 মিনিটের একটা প্ল্যান করেছিলাম, 2 মিনিটের প্ল্যান। আর হোমওয়ার্ক আমরা কিছু দেখেছিলাম, আমরা কিছু ড্রিল করেছিলাম, আপনারা এটা চুজ করেছিলেন লেখার জন্য কেমব্রিজ 15 থেকে। ডায়াগ্রামের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ডায়াগ্রামের আমরা প্রথমত ডিভাইড করব আর কি, যে কিভাবে ডায়াগ্রামের কিছু স্টেপস কে নিয়ে এক প্যারাগ্রাফ, কিছু স্টেপস কে নিয়ে আরেকটা প্যারাগ্রাফ আমরা এটা করব। তো রাইটিং এ 3টা প্যারাগ্রাফ হবে। তো বডি প্যারা 1-এ আমরা প্রথম থেকে কয়েকটা স্টেপ পর্যন্ত এবং দ্বিতীয় থেকে কয়েকটা স্টেপ পর্যন্ত নিয়ে আমরা লিখবো, এটাই আমাদের হচ্ছে প্ল্যান ছিল।
সো এটা আমাদের প্ল্যান, দেন আমরা ওই প্ল্যান অনুযায়ী লিখেছিলাম। এখানে একটা জিনিস, দুটো জিনিস অ্যাকচুয়ালি দেওয়া ছিল, সেটা হচ্ছে যে একটা স্ট্রাকচার। ডায়াগ্রাম রাইটিং এর ক্ষেত্রে হয় ওরা বলবে যে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ, অথবা লেখা থাকবে দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য প্রসেস। এই দুই মানে স্ট্রাকচারে আসলে আমাদের ডায়াগ্রামের টপিকটা লেখা থাকে। সো এটাকে ইন্টারচেঞ্জ করে কিভাবে লিখতে হয় সেটা আমি ওই দিন আপনাদের দেখেছিলাম, যে যদি লেখা থাকে হাউ সাবজেক্ট ইজ অর আর ভার্বের থ্রি, তখন আমরা এটাকে ঘুরায় লিখবো দ্য প্রসেস অফ ভার্ব আইএনজি সাবজেক্ট। সো যদি লেখা হয় যে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইনস্ট্যান্ট নুডল আর ম্যানুফ্যাকচার্ড, এখানে আমরা খেয়াল করব যে এখানে সাবজেক্ট হচ্ছে হাউ এর পরের অংশটা, আর আর তো আছেই, ভার্ব হচ্ছে এই এই অংশটুকু। সেটাকে আমরা ঘুরাই লিখতে পারি দ্য প্রসেস অফ ভার্ব আইএনজি, তার মানে দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং সাবজেক্ট ইনস্ট্যান্ট নুডলস। সো যদি লেখা থাকে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইনস্ট্যান্ট নুডলস আর ম্যানুফ্যাকচার্ড, আমরা এটাকে ঘুরাই লিখতে পারি দ্য ডায়াগ্রাম ডায়াগ্রাম ইনস্ট্রাক্ট বা প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং ইনস্ট্যান্ট নুডলস, এটা আর কি আমরা দেখেছিলাম। আর যদি লেখা থাকে দ্য প্রসেস ফর রিসাইক্লিং প্লাস্টিক বটলস, মানে প্রসেস দিয়ে তারপরে যে ভার্বের আইএনজি দিয়েছে ওরা, প্রসেস দিয়ে ভার্বের আইএনজি, এবং তারপরে হচ্ছে সাবজেক্ট দিয়ে দিয়েছে, এটাকে আমরা ঘুরে এভাবে লিখতে পারি দ্য ডায়াগ্রাম শোজ হাউ প্লাস্টিক বোটলস আর রিসাইকেলড। সো এটা ছিল আমাদের আসলে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটার উপরে আমরা লিখেছি, আপনাদের কারো যদি ছবি তোলার থাকে আপনারা একটু ছবি তুলে নিতে পারেন। এটার ক্লাস আমাদের গ্রুপে আপলোড করা আছে, এটার উপর আমার স্যাম্পল ক্লাস আরেকটা আছে ফেসবুক ইউটিউবে, ওটাও আপনারা আজকে দেখে নিতে পারেন। ডায়াগ্রামে আপনাদের কারো যদি সমস্যা থাকে, ডায়াগ্রাম ইনফ্যাক্ট খুবই সোজা একটা কোশ্চেন টাইপ এবং এখানে খুব সহজে স্কোর তোলা যায়। সো আমি আশা করবো যে আপনারা ডায়াগ্রামের উপর ভালো করে প্র্যাকটিস করে রাখবেন, এটা প্রচুর আসতেছেও রিসেন্ট টাইমে। সো এটা থেকে স্যার আপনাদের ভালো একটা স্কোর আসে। আমার জি একটা তুলি question বলুন। ছিল স্যার। হ্যাঁ তুলি বলুন। স্যার এই আমি এই টাস্ক 2 এর ক্লাসগুলো করেছিলাম তিনটেই, কিন্তু টাস্ক 1 এর ক্লাসগুলো করিনি। তো আমি হুম। স্যার অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, মানে ডায়াগ্রাম রাইটিং মানে আমাদেরকে কি লিখতে বলবো, বা মানে ওটা কি জিনিসটা, কি মানে আপনি কি তাহলে কি এটার উপর লিখতে? পুরো ক্লাসটা আসলে করে নিন আর কি। হ্যাঁ ফেসবুক তো এখনো অন আচ্ছা হয়নি, কিন্তু আচ্ছা আপনাকে আমি ওই যে ইউটিউবের লিংক দিয়ে দিব। তো আমার আচ্ছা ফুল ক্লাস ইউটিউবে ডায়াগ্রামের উপর আছে, ওটা দেখে নিয়ে আপনি যদি একটু সুন্দর করে দেখেন আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ দেখে আচ্ছা, তারপর ঠিক আছে, বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, তুলির সাথে সবাইকে আমি বলবো, শুধু তুলি না, সবাই যেন আপনারা আরেকবার একটু দেখে নেন, তাহলে আপনাদের দ্বিতীয়বার দেখে নিলে বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে। ওভারঅল কমেন্ট তিন ভাবে করা যায়, এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। তিন ভাবে করা যায়, এক ভাবে হচ্ছে যে কয়টা স্টেপ আছে, নাম্বার অফ স্টেপ, আর স্টার্টিং এবং এন্ডিং স্টেজটা বলাটা। আর এছাড়া আরেকটা হচ্ছে ওয়ে হচ্ছে ডায়াগ্রামের মধ্যে একটা ইউনিক ফিচারকে খেয়াল করা এবং সেটাকে বলা। আর অথবা আপনি মেনশন করবেন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তাহলে তিন ভাবে বলা যায়, এক হচ্ছে নাম্বার অফ স্টেপস বর্ণনা করে বলা যেতে পারে ওভারঅল কমেন্টটা, অথবা আপনি হচ্ছে ইউনিক ফিচারের কথা বলতে পারেন, অথবা আপনি হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টের কথা বলতে পারেন। এটার আপনারা একটু ইনস্ট্রাকশন মানে স্ক্রিনশটটা আপনারা একটু নিয়ে নেন, আপনাদের এটা কাজে লাগবে। তুলি সহ সবাই আপনারা দেখুন তো স্ক্রিনশট নিতে পারছেন কিনা এটা। ভিডিওটা দেখার পরে এটা যখন আপনারা আবার দেখবেন আপনাদের কাজে লাগবে, কারণ ভিডিওতে এই অংশটুকু নাই। ওকে আমরা তাহলে একটু মুভ করি। তো ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখবো, ওই যে আমরা ওখানে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে শিখেছিলাম সেভাবে ইন্ট্রোডাকশন আমরা ড্রিলও করলাম এখানে কিছু, যে ইন্ট্রোডাকশন কিভাবে লেখা যেতে পারে। আর ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের একটা ব্যাপার আছে, যে প্রতিটা স্টেপে স্টেজ গুলোকে যখন আপনি বর্ণনা করতে যাচ্ছেন, তখন এই স্টেজগুলোতে কে প্রডিউস করতেছে মানে কে কাজ করতেছে সেটা আসলে মেনশন করা থাকে না। তো যখন কে করে কোন একটা ঘটনার ক্ষেত্রে কে কাজটা করে, এটা যখন বর্ণনা নাই বা দেয়া নাই, এটা আসলে আপনাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তো তখন আপনাকে আসলে লিখতে হবে কি করা হয়। তো কি করা হয় এখানে সেটাকে ফোকাস করে আমরা আসলে লিখবো। আহ তো আমরা এখানে ড্রিলও সেটা করেছি, হোয়াট ইজ হ্যাপেনিং এট স্টেজ 2।
কি করা হয়? মিক্স করা হয়। কে মিক্স করে এটা দেয়া নাই। সো কাকে মিক্স করা হয় দেয়া আছে ওয়াটার, অয়েল এবং ফ্লাওয়ার। টাইম কখন করা হয় সেটাও মেনশন করা নাই, তার মানে এটা প্রেজেন্ট সিম্পল হবে। যেহেতু সময় মেনশন করা না থাকলে আমরা বুঝবো যে এটা সবসময়ের ঘটনা বা চিরন্তন সত্য। সো ওভারঅল আমরা বুঝতে পারলাম যে এটাকে আসলে লেখা উচিত এভাবে, ওয়াটার, অয়েল এন্ড ফ্লাওয়ার আর মিক্সড ইন এ মিক্সচার। যেহেতু কে কাজটি করে মানে সাবজেক্ট অ্যাক্টিভ আসলে মেনশন করা নাই, যদি মেনশন করা থাকতো তাহলে এটাকে আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারতেন। তো তারপর আমরা একটু প্ল্যান করেছি যে এখানে আসলে প্রতিটা মানে 5 নম্বর স্টেজ পর্যন্ত প্রতিটা স্টেজকে কিভাবে লেখা যায়। 1 নম্বর স্টেজের ভার্ব হচ্ছে টেক, ফ্লাওয়ার ইজ টেকেন। দ্বিতীয়টা হচ্ছে মিক্স, ফ্লাওয়ার, ওয়াটার এন্ড অয়েল এন্ড মিক্সড। ডো শিটস আর মেড, ডো শিটস আর স্লাইসড, ডো শিটস আর মেড ইনটু নুডলস ডিস্ক। এটা আমরা একটা আলোচনা করেছিলাম। তো সব প্রবলেম হচ্ছে সবগুলো সেন্টেন্স খুব সিম্পল হয়ে যাচ্ছে, একই রকম। তো এখানে একটা স্পাইস আপ করা যেতে পারে। এখানে হচ্ছে আপনি যেটা করতে পারেন, ইজ এর বদলে বা আর এর বদলে আপনি এখানে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে পারেন। ইজ এর বদলে ইজ সাপোজ টু বি, ইজ টু বি, শুড বি, অট টু বি, ক্যান বি, মে বি, মাস্ট বি, হ্যাজ টু বি, ইজ নিডেড টু বি, ইজ রিকোয়ার্ড টু বি, এরকম কথাগুলো আপনারা লিখতে পারেন। কেউ এই ক্লাসটা না করে থাকলে এই অংশেরও স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে ফ্লাওয়ার ইজ টেকেন ফ্রম দ্য স্টোরেজ সাইলো টু দ্য ট্রাক না লিখে আমরা লিখবো ফ্লাওয়ার ইজ নিডেড টু বি টেকেন ফ্রম দ্য স্টোরেজ সাইলোস টু দ্য ট্রাক। মানে ইজ এর বদলে ইজ নিডেড টু বি, ইজ রিকোয়ার্ড টু বি, সিচুয়েশন বুঝে আর কি, যেটা আপনার মতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এটার একটু স্ক্রিনশট তুলে রাখেন ডায়াগ্রামের ক্লাসটা দেখার পরে। এটা আপনাদের এই 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 অংশটুকু আপনাদের অনেক কাজে লাগবে। সো ফাইনালি আমরা যখন এসেটা দেখলাম, আমাদের এসেটাকে এইভাবে আসলে লেখা যেতে পারে একসাথে। একসাথে বোধহয় দেখিনি। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম এট ফার্স্ট, মানে সময়ের কথা, ফ্লাওয়ার ইজ নিডেড টু বি টেকেন টু দ্য ট্রাক টু দ্য স্টোরেজ সাইলো, দেন দ্য ট্রাক ব্রিংস দ্য ফ্লাওয়ার টু দ্য ফ্যাক্টরি। খেয়াল করে দেখুন এই সেন্টেন্সটাকে আমি অ্যাক্টিভ ভয়েসে লিখেছি, কারণ এখানে কে কাজটা করতেছে এটা আসলে মেনশন করা আছে। দেয়ার ওই জায়গাতে দ্য ফ্লাওয়ার শুড বি মিক্সড, এখানে আবার কে করে এটা লেখা নাই এবং তারপর অংশ লেখা নাই আসলে। এভাবে পরের অংশটুকু লিখেছি এবং লাস্ট একটা লাইন সেটা হচ্ছে, যদি এটা সাইকেল ডায়াগ্রাম হয় তাহলে আপনি এই জায়গাটা এই একটা লাইন মানে এই লাস্টের লাইনটাকে খেয়াল করুন। হেন্স দ্য প্রসেস অফ মেকিং ইনস্ট্যান্ট নুডলস এন্ড, মানে প্রসেস, কিসের প্রসেসটা এন্ড হলো সেটা আপনি লাস্ট লাইনে বর্ণনা করলেন। আর যদি আপনার এটা সাইকেল ডায়াগ্রাম হয় সেক্ষেত্রে কি হবে, লাস্টের স্টেজে আবার প্রথম স্টেজে চলে আসবে। তো তখন আপনি বলবেন যে হেন্স দ্য প্রসেস অফ মেকিং ইনস্ট্যান্ট নুডলস বিগিনস এগেইন, আবারও এটা শুরু হচ্ছে। তো সাইকেল ডায়াগ্রামের ক্ষেত্রে এই লাইনটা, আর যদি প্রসেস ডায়াগ্রাম হয় তাহলে এইটুকু। এইটুকু হচ্ছে আমাদের শুধুমাত্র পার্থক্য সাইকেল আর প্রসেস ডায়াগ্রামের, আর কোনোই পার্থক্য নাই, মানে লাস্ট লাইনটুকুই শুধু হচ্ছে পার্থক্য। কনক্লুশন লাগবে না অ্যাজ ইউজুয়াল। সো দ্যাটস ইট। সো আমি আপনাদেরকে রাইটিং এর কিছু ক্লাসের লিংক দিব ইউটিউবের, যেটা আপনারা আজকে দেখে রাখতে পারেন। আমরা সোমবার তাহলে ম্যাপ রাইটিং এর উপর একটা ক্লাস করব, সেদিন আমরা হচ্ছে ম্যাপের উপরে কিছু ক্লাস দেখব। আমি আপনাদেরকে কিছু পেজ নাম্বার দিয়ে রাখতে চাচ্ছি আজকে, আপনারা একটু এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনারা সোমবারের আগে সময় পেলে একটু এই পেজগুলোতে গিয়ে ম্যাপগুলো একটু দেখে আসতে পারেন যে কি ধরনের ম্যাপের কথা আমরা আসলে বলছি। ঠিক আছে, তাহলে ওই দিন আমি যেটা আপনাদের পড়াবো আপনাদের জন্য সেটা বুঝতে সুবিধা হবে।